সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন রাজধানী থেকে গ্রেফতার, আদাবর থানায় হস্তান্তর। ডোনাল্ড লু এর সঙ্গে বৈঠক আজ, আলোচনা হবে অর্থনীতি সহ বহুমাত্রিক ইস্যুতে। পাচার হওয়া অর্থ ফেরাতে দরকার সমন্বিত উদ্যোগ, আন্তর্জাতিক তৎপরতা বাড়ানোর তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকালের 21 সংবাদের সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। 2 দিনের সফরে ঢাকায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। একই দিনে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের উচ্চ পর্যায়ের 5 সদস্যের প্রতিনিধি দলও ঢাকায় আসে। তাদের এই সফরে গুরুত্ব পাবে দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং সংস্কার ইস্যু। নাহিদ সিরাজি নিম্মির সহায়তায় আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। স্বাভাবিকভাবেই দেশের সকলের আগ্রহের জায়গা তাদের সার্বিক কার্যক্রমে। শনিবার বিকেলে দিল্লি হয়ে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। সেখানে ওয়াশিংটন, দিল্লি প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশ নেন লু। এ কারণে ঢাকার কৌতূহলও অনেকখানি। এবারের সফরে লু ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশটি কী সহায়তা দিতে পারে তা নিয়ে কাজ করবেন। এর আগে সকালে ঢাকা এসেছে যুক্তরাষ্ট্রে অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের ডলার সংকট নিয়ে উদ্বেগ জানান ব্যবসায়ীরা। সফরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক করবেন তারা। এ সফরে বাংলাদেশকে USAIDর $200 কোটি আর্থিক খাতে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি সই হবার কথা রয়েছে। এবারের সফরে তাদের মূল গুরুত্ব অর্থনীতি, তবে সব ছাপিয়ে তাদের ফোকাস থাকবে দেশের রাজনীতি ও সংস্কার ইস্যুতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিবিড় এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহায়তার কাঠামো তৈরিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক লাইলুফার ইয়াসমিন। দেখুন, এটা প্রথমবারের মতো আমাদের নতুন সরকারের সাথে কথা বলতে একটি প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্র পাঠিয়েছে এবং এখানে আমি মনে করছি যে প্রথমেই যে কাজটি করা হবে সেটি হচ্ছে যে দুটি দেশের মধ্যে সম্পর্কের ভিত্তিটা আরো মজবুত করা এবং একই সাথে বাংলাদেশের কি কি প্রয়োজন এবং সেক্ষেত্রে আপনারা জানেন অর্থনৈতিক দিকে বাংলাদেশের বেশ কিছু সাহায্য IMF এবং অন্যান্য সংস্থা থেকে প্রয়োজন এবং সেগুলো হচ্ছে ইমিডিয়েট যে সমস্যা আমাদের অর্থনীতিতে আছে সেগুলোকে উত্তরণের জন্য। তো এই বিষয়ে আমি মনে করছি যে একটি ফলপ্রসূ আলোচনা হবে, কারণ এখানে কিন্তু অর্থনৈতিক বিষয়ের এক্সপার্ট যারা তারাও এসেছেন এই সফরে এবং একই সাথে আমি মনে করছি যে এটার সেট আপ করবে যে আমার লং টার্ম বা মিডিয়াম টার্ম আমার কি কি প্রয়োজন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বৃদ্ধি করবার মাধ্যমে সেটার একটা কনটেক্সটটা এটা তৈরি করবে বলে মনে করছি। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। আদাবর থানায় হত্যা মামলায় শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ ফরহাদ হোসেনকে আদালতে তুলে রিমান্ড আবেদন করবে পুলিশ। তরিকুল ইসলামের রিপোর্ট। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। আদাবর থানায় হত্যা মামলায় তাকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন থানা ডিউটি অফিসার SI আব্দুস সালাম।
2014 সালের আগে তার সম্পদ যা ছিল এখন তা প্রায় 12 গুণ বেশি। 2019 থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই ফুলে ফেঁপে ওঠে ফরহাদ হোসেনের সম্পদের পরিমাণ। 2014 সালের আগে তার সম্পদ যা ছিল এখন তা প্রায় 12 গুণ বেশি। এছাড়া তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামেরও সম্পদ বেড়েছে আগের তুলনায় বেশ কয়েক গুণ। মোহাম্মদ তরিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। গত 15 বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে চাই সমন্বিত উদ্যোগ। এজন্য পাচার হওয়া টাকা ফেরাতে দেশগুলোর সাথে যোগাযোগের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও তৎপরতা বাড়াতে হবে। তবে গোটা প্রক্রিয়া বেশ জটিল ও সময় সাপেক্ষ বলেই মত বিশ্লেষকদের। মেহেদী হাসানের রিপোর্ট। শেখ হাসিনার স্বৈরশাসন আমলে অর্থ পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ। কালো টাকা সাদা করার সুযোগ থাকা সত্ত্বেও ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছেন রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীরা। এক্ষেত্রে আমদানি রপ্তানি বাণিজ্যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং ছাড়াও হুন্ডিতেও পাচার হয়েছে অর্থ। মোট কত অর্থ পাচার হয়েছে তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই সরকারি বেসরকারি কোনো পর্যায়েই। তবে অর্থনীতি সমিতি বলছে পার্শ্ববর্তী যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে অর্থ পাচারের হার কয়েক গুণ বেশি ছিল। অন এভারেজ কিন্তু আমরা বলেছি যে 50,000 কোটি টাকা পার ইয়ার এটা পাচার হয়। ইন্ডিয়া বলি, পাকিস্তান বলি, শ্রীলঙ্কা বলি, এইসব দেশ থেকে অর্থ পাচার হয়। কিন্তু বাংলাদেশের যে রেটটা এত বেশি, এর একটা অর্থনীতিতে আসলে এই ধরনের এই ফ্লোটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। টিআইবি বলছে গেল 1.5 দশকে বছরে 1,40,000 কোটি থেকে 1,75,000 কোটি টাকা পর্যন্ত পাচার হয়েছে। সঠিক পরিসংখ্যান আসলে করা খুবই কঠিন। বিভিন্ন মাধ্যমে অর্থ পাচার হয়। তবে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী বাংলাদেশ থেকে আমাদের বিবেচনায় বছরে কমপক্ষে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হয়। যেসব দেশে অর্থ পাচার হয়েছে সেসব দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করার মাধ্যমেও টাকা ফিরিয়ে আনা সম্ভব। যে দেশে চলে গিয়েছে সেই দেশের আইন কানুন, তাদের সঙ্গে যোগাযোগ, নেগোসিয়েশন করে একটা অত্যন্ত আমি বলব শক্তিশালী মিডিয়ার মাধ্যমে এগুলোকে আনা যেতে পারে। যে দেশগুলোতে অর্থ পাচার হয়েছে প্রায় সকল দেশেই কিন্তু এখন জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র। আমরা যেরকম সদস্য রাষ্ট্র, সেই আইনের আওতায় কিন্তু আমাদের সাথে তারা সহযোগিতা করতে, পারস্পরিক আইনি চুক্তি করতে প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক সংস্কার টেকসই না হলে বর্তমান সরকারের পাচার বিরোধী উদ্যোগও শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে আশঙ্কা এই বিশেষজ্ঞদের। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। নেত্রকোনা সীমান্তে বেড়েছে চোরাচালান, শিক্ষার্থীরাও জড়াচ্ছে সক্রিয় সিন্ডিকেটে। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রেন্টফোর্ডকে 2-1 গোলে হারালো ম্যান সিটি। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। বারবার হিংস্র আক্রমণে স্বৈরাচারী শাসকরা বাংলাদেশের বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান বলেন, গত 1.5 দশক ধরে বেগম খালেদা জিয়ার সংগ্রামের পটভূমির ওপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়। বিগত 16-17 বছরে কোটি কোটি ভোটারকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালনের উপরও গুরুত্ব দেন তারেক রহমান। নেত্রকোনা সীমান্তে সক্রিয় চোরাচালান সিন্ডিকেট, শিক্ষার্থীরাও জড়াচ্ছে চোরাচালানে। অল্প দিনে সীমান্তের অনেকেই গড়েছেন অঢেল সম্পদ। সিন্ডিকেট সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়ি কোথায় এটা তো আমি বলতে পারি না। তখন তো লোড করে দিয়ে বলছে দেয়ানি ধরুক, খালি বলবা রুবেল ভাইয়ের নাম বলবো। পুলিশ বলে এটা আর তো সব কিছু করা লাইন করা নাকি
নেত্রকোনার কলমাকান্দা দুর্গাপুর সীমান্তে গড়ে উঠেছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। অবৈধভাবে দেশে ঢুকছে ভারতীয় চিনি। নিয়মিত এসব পণ্য চোরাই পথে আসায় সরকার হারাচ্ছে শত কোটি টাকার রাজস্ব। তাছাড়া ওই সব এলাকার শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে চোরাচালানে। শুধু তাই নয়, অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে 2022 সালে সাবেক ইউপি চেয়ারম্যান সহ অন্তত 5 খুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছে 2022 সালের 31 মার্চ রাতে দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর সীমান্তে বাংলাদেশ থেকে সুপারি পাচারের সময় বিজিবি সদস্যর ওপর হামলা করে চোরাকারবারীরা। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে আমিনুল নামে একজন নিহত হয়। 19 অক্টোবর দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয়রা জানান, হাসিনা সরকার পতনের পর চোরাচালান একটু কমেছে, তবে যারা টাকার পাহাড় গড়েছে তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে তারা। মাহবুব বিভিন্ন লাইনের টাকা টুকা তুলতো, সারা রাত্রে বাজারে কেউ কেউ করে ঘুরতো, তার টাকা নাই, সে এখন মনে করেন কোটি কোটি টাকার মালিক। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সিন্ডিকেটের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হইতো। অনেক বাচ্চা আছে ক্লাস 8 পর্যন্ত পড়ছে, 9-এ এসে ভর্তি হয়ে রয়েছে আর স্কুলে আসে নাই। এরকম প্রায় 2 থেকে 250 বাচ্চা আমার স্কুলে এরকম ঘটনা ঘটছে। 4000-3000 টাকা পাওয়ানে তারা লেখাপড়ার দিকে কোনো অগ্রসর নাই। গরিব মানুষ ভাই জানে যে আমরা দেখতেছি গত আগস্ট মাসেও সীমান্তে টাস্কফোর্সের অভিযানে 4000 বস্তা চিনি জব্দ করা হয়েছে। বিজিবি প্রতিনিয়তই অভিযান করতেছে, আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত আছে এবং ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। 5 আগস্ট সরকার পতনের পর সেনাবাহিনী মোতায়েন করায় কমেছে সীমান্তের চোরাচালান। স্থায়ীভাবে চোরাচালান বন্ধে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ চায় সীমান্তের মানুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদ। অবরুদ্ধ গাজায় 24 ঘন্টায় হামলা চালিয়ে 26 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এ নিয়ে 11 মাসের যুদ্ধে নিহতের সংখ্যা 41,142 জনে দাঁড়িয়েছে। গাজা সিটির স্তুফাহ এলাকায় একটি বাড়িতে হামলায় 11 জন নিহত হয়। এছাড়া বেশ কিছু আশ্রয় শিবিরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে নেতানিয়াহু সেনারা। এদিকে গাজার উত্তরাঞ্চলের আল মানশিয়া, শেখ জেইদ এবং বেইট লাহিয়া শহর খালি করতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে ইসরায়েল। এদিকে গাজার 74% মানুষ বর্তমানে তাঁবুতে বাস করছে বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এছাড়া বিশুদ্ধ পানির অভাবে চরম মানবিক সংকট দেখা দিয়েছে শিবিরগুলোতে। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মিদের মুক্তির দাবি ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ এবং বেশ কিছু বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন রাজধানী থেকে গ্রেফতার, আদাবর থানায় হস্তান্তর। ডোনাল্ড লুয়ের সঙ্গে বৈঠক আজ, আলোচনা হবে অর্থনীতি সহ বহুমাত্রিক ইস্যুতে। পাচার হওয়া অর্থ ফেরাতে দরকার সমন্বিত উদ্যোগ, আন্তর্জাতিক তৎপরতা বাড়ানোর তাগিদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।